আবার প্রথম থেকে আমরা শুরু করি। আমরা যেটা আলোচনা করব আজকে সেটা হচ্ছে যে ভারতীয় সভ্যতা নির্মাণে ভূগোলের কি ভূমিকা ছিল, ভৌগোলিক ভূমিকা কি ছিল। ঠিক আছে, তো ভারতীয় সভ্যতা বলতে আমরা দুটো প্রধান নগরায়নের কথা অলরেডি পড়েছি। সেই দুটোর কথা কি মনে আছে? একটা ছিল সিন্ধু সভ্যতা, যেটাকে ফার্স্ট আরবানাইজেশন বলা হচ্ছে। আরেকটা হচ্ছে সেকেন্ড আরবানাইজেশন, যেই সময় নাকি সিন্ধু সভ্যতার থেকে মানুষ সিন্ধু নদের ধার থেকে সরে গিয়ে গঙ্গা নদীর ধারে এসে সভ্যতা পত্তন করতে শুরু করে। সেটা হচ্ছে সেকেন্ড আরবানাইজেশন বা দ্বিতীয় নগরায়ন। তাহলে এই যে দুটো মূল নগরায়ন, সেই সম্পর্কে বলার জন্য আমাদের জানতে হবে যে জিও ইকোলজিক্যাল ফ্যাক্টর এই নগরায়নের পেছনে কিভাবে কি ধরনের ভূমিকা গ্রহণ করেছিল। সেইটা বোঝার আগে, সেইটা বুঝতে গেলে আমাদের প্রথম যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে ভারতীয় উপমহাদেশের যে ভূমি প্রকৃতি, যে ল্যান্ডস্কেপ, সেই ল্যান্ডস্কেপটা খুব জটিল এবং সেটি একটি মোজাইকের মতো। কেন? কারণ বিভিন্ন ধরনের ল্যান্ডস্কেপ একসঙ্গে আমাদের দেশে দেখতে পাওয়া যায়। যেমন একাধারে যেমন হিমালয়ের মতো উচ্চ পর্বত রয়েছে, তেমনি আমাদের এখানে মালভূমি রয়েছে, তেমনি আমাদের এখানে সমতল ভূমি রয়েছে, পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা, ইস্টার্ন ঘাট অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট, এবং থর মরুভূমি, অর্থাৎ একটা মরুভূমির মতো জায়গা রয়েছে। তার মানে আমাদের দেশে আমরা বিভিন্ন ধরনের ল্যান্ডস্কেপ দেখতে পাই, বিভিন্ন ধরনের ভূমির রূপ বা ভূমির প্রকৃতি দেখতে পাচ্ছি। তার থেকেও যেটা বড়, যেটা একটা অন্যতম সহায়ক বিষয় হিসেবে ভারতীয় সভ্যতা পত্তনে ভূমিকা গ্রহণ করেছিল, সেটি হচ্ছে আমাদের দেশের মনসুন বা বর্ষার ধরন। হ্যাঁ, আমরা জানি যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বলে একটা মৌসুমি বায়ু, একটা অক্ষরেখা সৃষ্টি হয়, যেটা থেকে ভারতবর্ষে বৃষ্টিপাত হয়, এবং এই বৃষ্টিপাত হওয়ার ওপরে কিন্তু ভীষণভাবে নির্ভর করে কৃষি। এমনকি বর্তমান সমসাময়িক ভারতবর্ষেও ইরিগেশন বা চাষের জলের এত ডেভেলপমেন্ট হওয়ার পরেও আমাদের মনে রাখতে হবে যে আমাদের চাষ কিন্তু এখনো এমনকি আজকের দিনও অনেকটাই নির্ভর করে থাকে মনসুনের ওপরে বা বৃষ্টিপাতের ওপরে। দেখবে ভারতবর্ষের অনেক সময় এটা বলা হয় যে এই বছরে ভারতবর্ষের কোনো সমস্যা হবে না, অর্থনীতি চাঙ্গা থাকবে, কারণ ভারতবর্ষে বর্ষা পর্যাপ্ত হবে। অর্থাৎ বৃষ্টির ওপরে এমনকি আজকেও 2025 সালেও ভারতীয় অর্থনীতি অনেকাংশে নির্ভর করে। তো বুঝতেই পারছো যে দক্ষিণ এশীয় যে বৃষ্টিপাত, যে মনসুন, যে বর্ষা, তা সরাসরিভাবে কৃষির উৎপাদনকে প্রভাবিত করে, এবং তা মানুষ কোথায় থাকবে, মানুষ কিভাবে মাইগ্রেট করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এই সমস্ত কিছুকেই কিন্তু সেটা যথেষ্ট পরিমাণে প্রভাবিত করে, এবং এই প্রভাবিত করাটা যুগ যুগান্ত ধরে চলছে। তার মানে আমরা বুঝতে পারছি যে দুটো জিনিস ভৌগোলিকভাবে ভারতবর্ষকে প্রভাবিত করে চলে। এই জন্য আমি বলছি ইটস আ ডুয়াল ম্যান্ডেট। একটা হচ্ছে জিওগ্রাফি অ্যাক্টস অ্যাজ এ প্রাইমারি এনেবলার প্রোভাইডিং ফার্টিলিটি অ্যান্ড রিসোর্সেস, অর্থাৎ উর্বরতা এবং সম্পদ। এটা ভূগোল যেমন ভৌগোলিক বৈশিষ্ট্য যেমনভাবে ভারতবর্ষকে দেয়, একই সঙ্গে এই ক্লাইমেট কিন্তু ভারতবর্ষে প্রচণ্ড আনপ্রেডিক্টেবলও বটে। কোন বছর কেমন বৃষ্টি হবে, কোনো বছর বন্যা হলো, কোনো বছর বৃষ্টি হলো না, এই ঘটনাও যেমন চলে, তেমনই এটা একটা ডিস্ট্রাকটিভ ফোর্স হিসেবেও কাজ করে, অর্থাৎ ধ্বংসাত্মক চিত্র কিন্তু আমরা এটা থেকে দেখতে পাই। এবং আমাদের এইটা বোঝার জন্যে যে ভারতবর্ষ বলে নয়, যে কোনো সভ্যতাতেই আসলে যে ভৌগোলিক বৈশিষ্ট্য বা প্রকৃতির একটা বিরাট বড় অবদান থাকে, সেটা বোঝার জন্য এবং বোঝানোর জন্য পণ্ডিতেরা নানান ধরনের তত্ত্ব দিয়েছেন। তার মধ্যে দুটো তত্ত্ব নিয়ে আমরা এখানে কিছুটা আলোচনা করব। একটি হচ্ছে হাইড্রোলিক থিওরি বা হাইড্রোলিক হাইপোথিসিস। উইটফোগেলের মতে তিনি বলছেন যে একটা দেশে, একটা এলাকায় কেন্দ্রীয়ভাবে শক্তিশালী রাজা বা কি বলা উচিত, শাসক তখনই তৈরি হতে পারবে যদি সেই শাসক চাষের জল এবং বন্যার জল এই দুটোকে নিয়ন্ত্রণ করতে পারে।
এর উদাহরণ হিসাবে আমরা ভাবতে পারি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কথা, যে এবং ইন্দাস ভ্যালির থেকেও পরবর্তীকালের যে ধরনের সভ্যতা তৈরি হয়েছে, যেমন ধরো মৌর্য সভ্যতা। আমরা সম্রাট অশোকের মৌর্য সভ্যতা সম্পর্কে আগের দিনের ক্লাসেই আলোচনা করছিলাম। সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত জল সম্পদ, অর্থাৎ বাঁধ দেওয়া, সেই জলকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া, এই ব্যাপারটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছিল। অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থা তৈরি হওয়ার সঙ্গে জল সম্পদকে নিয়ন্ত্রণ করার একটা সরাসরি সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। এছাড়া রবার্ট কার্নেরিও বলে আরেকজন স্কলারের মতে যে সমাজে উঁচু নিচু ভেদাভেদ, এই যে হায়ারার্কিক্যাল সোসাইটি, যেটা নিয়ে আমরা আগের দিন এত আলোচনা করলাম, যে ভারতবর্ষ হচ্ছে একটা উঁচু নিচু ভেদাভেদ যুক্ত সমাজ, হায়ারার্কিক্যাল সোসাইটি, তা তৈরি হয় যদি কোনো সমাজ কনফাইন্ড হয়ে যায়। অর্থাৎ যদি কোনো সমাজ যদি চারিদিকে ছড়িয়ে না পড়তে পারে, একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে যদি তারা থাকতে বাধ্য হয়, তখন সেই ধরনের সমাজে আমরা উঁচু নিচু ভেদাভেদ দেখতে পাই। যেমন ভারতবর্ষে আমরা জানি যে একদিকে রয়েছে মরুভূমি, একদিকে রয়েছে উঁচু পাহাড়, তার ফলে ভারতীয়রা ইচ্ছে করলেও অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারেননি, এবং সেটা একটা কারণ হিসাবে উনি বলছেন যে সমাজে উঁচু নিচু ভেদাভেদ দেখতে পাওয়া যায়। এবং তার উদাহরণ কিন্তু উনি আবারও সেই ইন্দাসে নিয়ে চলে যাচ্ছেন, কারণ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের লোকজনও আসলে একটা ভৌগোলিক এলাকার মধ্যেই ছিল। এবং আমরা এক্ষুনি দেখতে পাবো যে যখন নাকি ইন্দাস বা সিন্ধু নদী যখন নাকি শুকিয়ে যেতে শুরু করে, তখন কিন্তু মানুষ সেখান থেকে একটু ওপরে, একটু পূর্ব দিকে, ইন্দাসটা তো পশ্চিম দিকে, আমরা ম্যাপে দেখাবো আমি তোমাদেরকে, একটু পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে এসে গঙ্গা নদীর ধারে সেটেল করে যায়। এবং কাপুর বলে একজন বিখ্যাত আর্কিওলজিস্ট রয়েছেন, তিনি বলছেন যে একটা রাজনৈতিক ক্ষমতা, অর্থাৎ একটা রাজনৈতিক পরিসর তৈরি হতে পারে যদি সেই রাজনৈতিকভাবে ক্ষমতাশালী ব্যক্তিরা প্রাকৃতিক সম্পদের উপরে যথেষ্ট ক্ষমতা, যথেষ্ট বল প্রয়োগ করতে পারে, যথেষ্ট নিয়ন্ত্রণ কায়েম করতে পারে, তবেই কিন্তু তাকে মানুষ মান্যতা দেবে। অর্থাৎ সাধারণ মানুষের এখানে একটা ভূমিকা আছে, যে প্রাকৃতিক সম্পদকে যে শাসক ভালো নিয়ন্ত্রণ করতে পারবে, সাধারণ মানুষ সেই শাসকের পক্ষে থাকবে। এরকম একটা থিওরি আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই থিওরিগুলোকে বোঝার জন্য আমরা কয়েকটা কেস স্টাডি, দুটো কেস স্টাডি মূলত দেখব। প্রথমটি হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা, যেটিকে বলা হচ্ছে প্রথম নগরায়ন বা ফার্স্ট আরবানাইজেশন। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে কি এমন ভৌগোলিক বৈশিষ্ট্যের জন্য সিন্ধু নদের ধারেই এই সভ্যতা তৈরি হলো। এক নম্বর হচ্ছে যে ওই সময় একটা বিশাল বড় ফার্টাইল প্লেন ছিল। ফার্টাইল প্লেন মানে কি, মানে নদী যেহেতু বছর বছর ধরে বন্যায় পলিমাটি এনে ফেলেছে, তার ফলে সেখানে অত্যন্ত উর্বর জমি তৈরি হয়েছিল, যেটাকে আমরা ঘাগ্গার হাকড়া সিস্টেম বলছি ওই এলাকাটাকে। এবং এখানে দুরকমভাবে জলের সোর্স ছিল, সারা বছর জল পাওয়া যেত। এক হচ্ছে যে ইন্দাসের নদী, যে নদীটি কিনা হিমালয়ের গ্লেশিয়াল মেল্ট করে আসতো, অর্থাৎ হিমালয়ের হিমবাহ থেকে গলে আসতো, যেমন গঙ্গাও আসে, তার ফলে সারা বছর সেই নদীতে জল পাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে যে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যেটা আমি ম্যাপে দেখালাম। তাহলে এই দুটোর ফলে সেখানকার লোকেদের জলের কোনো অভাব ছিল না, তার ফলে তারা অত্যন্ত ভালোভাবে চাষাবাদ করতে পারতেন। এবং এই দুটোর কম্বিনেশনের ফলে সেখানে কিন্তু ভীষণ ভালো ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছিল। আমরা জানি যে ইন্দাসের মানে কি বলা উচিত, নদী দিয়ে এবং সমুদ্র দিয়ে যে কানেকশন, সেটা মেসোপটেমিয়ার সঙ্গে ছিল। এবং এই সময় একটা ব্রোঞ্জ এজ ইকোনমি তৈরি হয়েছিল। মেসোপটেমিয়া থেকে সম্পদ এখানে আসতো, ইন্দাস থেকে সম্পদ ওখানে যেত, এবং তার ফলে একটা ভীষণ ভালো ব্যবসায়িক যোগাযোগ পৃথিবীর অন্যান্য বিভিন্ন সভ্যতার সঙ্গে, মূলত মেসোপটেমিয়া এলাকার সভ্যতাগুলোর সঙ্গে সিন্ধু সভ্যতার যোগাযোগ তৈরি হয়েছিল। এবং এটার ফলেই কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের একটা ব্যাপক শক্তিশালী অর্থনীতি গড়ে ওঠে। এবং অত ব্যাপক শক্তিশালী অর্থনীতিকে ম্যানেজ করার জন্য তোমার সেন্ট্রালাইজড সিস্টেম কিন্তু প্রয়োজন। সেন্ট্রালাইজড সিস্টেম তখন তৈরি হয়ে গেছে ইন্দাসে।
এবার যদি আমরা ম্যাপটা দেখি তাহলে দেখতেই পাচ্ছ যে ম্যাপে আমাদের ইন্দাস, এই যে নীল রঙের যে দাগটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইন্দাসের নদী। এই নদীর দুধারে কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন গড়ে উঠছে বেশ অনেকটা দূর পর্যন্ত। ধোলাভিরা ইন্দাসের মূল নদী থেকে অনেকটা দূরে, লোথাল আরও দূরে। লোথাল অ্যাকচুয়ালি আমেদাবাদের খুব কাছে গুজরাটে। এছাড়া রাখিগড়ি, অর্থাৎ ইন্দাসের যে সভ্যতা সেটা একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু ছড়িয়ে পড়তে পেরেছিল, কিন্তু সেখানে মূল কারণ ছিল ইন্দাস নদীর নাব্যতা এবং ইন্দাস নদীর পলি দ্বারা উর্বরতা সৃষ্টি হওয়া ওখানকার জমি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে আমি শুরুতে বলেছিলাম যে জিওগ্রাফি এবং ক্লাইমেট যেমনভাবে সভ্যতা গড়ে তুলতে সাহায্য করে, তেমনভাবে সভ্যতা ধ্বংসের পেছনেও কিন্তু এটি একটি বড় কারণ হিসাবে কাজ করে। আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 2500 খ্রিস্টপূর্ব 2500 সময়ে ধীরে 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 ওখানটা শুকিয়ে যেতে শুরু করে, নদী শুকিয়ে যেতে শুরু করে এবং গরমকালের পরে যে বর্ষা আসা তার ধরনটা পাল্টে যায় এবং তার ফলে তোমরা জানো যে ওই এলাকাগুলোতে পরবর্তীকালে এখন তো অনেকটাই হচ্ছে মরুভূমি এলাকায় ওখানে পরিণত হয়েছে এবং এটাকে বলা হচ্ছে এরিডিফিকেশন। অর্থাৎ ধীরে 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 ওখানে যে বর্ষা এবং বৃষ্টির যে একটা দারুণ প্রভাব ছিল সেটা নষ্ট হতে শুরু করলো এবং মাকরান কোস্ট লাইন, ওখানে যেখান থেকে মূলত ট্রেডিংগুলো হতো, ব্যবসা বাণিজ্য হতো, যেখানে বন্দরগুলো ছিল, সেখানে কিছু টেকটনিক শিফট হওয়ার ফলে সেই এলাকাটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়ে ব্যবসায়িক রুট থেকে এবং ব্যবসায়িক রুট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে ওখানকার যে অর্থনীতি সেই অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়ে, অর্থনীতি কোল্যাপস করে এবং কোল্যাপস করার ফলে কি হয় সেটা আমরা পরে দেখব। কিন্তু আমরা এটুকু বুঝতে পারলাম যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকে যদি আমি একটা কেস স্টাডি হিসাবে বোঝার চেষ্টা করি টু আন্ডারস্ট্যান্ড দ্য রোল অফ জিওগ্রাফি ইন আর্লি সিভিলাইজেশন, তাহলে এটা কিন্তু একই সঙ্গে একটা এনেবলিং ফ্যাক্টর এবং একই সঙ্গে এটা ডিস্ট্রাকটিভ ফ্যাক্টর। একটা সময় যেমন এটা উপকার করেছিল সভ্যতা গড়ে তোলার জন্যে, তেমনি আরেকটা সময় আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সভ্যতা ভেঙে ফেলার জন্য কিন্তু এটা একটা কারণ হিসেবে তৈরি হচ্ছে। তো যখন নাকি এরকম ডিক্লাইন হতে শুরু করলো তখন মানুষ কি করলো? তখন মানুষ ধীরে 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 ধীরে, দেখো আমি বলেছি ইকোলজিক্যাল মাইগ্রেশন, অর্থাৎ যেহেতু ওই জায়গাটা শুকিয়ে যেতে শুরু করলো, সভ্যতা ধ্বংস হয়ে যেতে শুরু করলো, তার ফলে মানুষ সেখান থেকে ধীরে 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 ইস্টার্ন রিজিয়নে চলে গেল, পূর্ব দিকে চলে গেল, গঙ্গা বেসিনে গিয়ে শিফট করলো তারা। আমরা এরকম দেখতে পাচ্ছি যে গমের পরিবর্তে তারা মিলেট চাষ করতে শুরু করলো, অর্থাৎ ক্রপেও পরিবর্তন ঘটালো, কারণ গম যতটা জল লাগে মিলেট চাষ করতে তার থেকে কম জল লাগে, তার ফলে মানুষ মিলেট চাষ করতে শুরু করলো এবং ডিআরবানাইজেশন হলো, অর্থাৎ ওখানে যে সুন্দর একটা দারুণ সভ্যতা, একটা দারুণ শহর তৈরি হয়েছিল সেটি কিন্তু আস্তে 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 ভেঙে গেল এবং সেখান থেকে মানুষ চলে গেল। যে কারণে আমরা পরবর্তীকালে দেখতে পাচ্ছি যে মানে সিন্ধু সভ্যতা পরবর্তীকালে একেবারেই মাটি চাপা বা বালি চাপা পড়ে গেল, আমাদেরকে মাটি খুঁড়ে বার করতে হলো, রাদার আবিষ্কার করতে হলো, অর্থাৎ ওই সভ্যতা থেকে সম্পূর্ণরূপে মানুষ শিফট করে গেল। হয়তো ছোটোখাটো কিছু গ্রাম তার চারপাশে থেকে গেছে, কিন্তু সেগুলো গ্রাম। সভ্যতা বা শহর তার জন্য যা রিসোর্স প্রয়োজন হয় সেই রিসোর্স আর সিন্ধু নদের চারপাশে আমরা পেলাম না, মানুষ চলে গেল গঙ্গার দিকে। তাহলে ইস্টার্ন শিফটে কি ঘটলো সেটা আমরা দেখি। তার মানে আমরা এরপরে ভারতবর্ষে যেটা দেখলাম সেটিকে আমরা বলছি দ্বিতীয় নগরায়ন বা সেকেন্ড আরবানাইজেশন। সেই সময় একটা নতুন ধরনের ইকোলজিক্যাল ব্যারিয়ারকে মানুষ পার করলো। কি করলো তখন তারা? প্রথম কথা হচ্ছে যে তারা এমন একটা জায়গায় চলে আসলো যেখানে কিন্তু যথেষ্ট ভালো বৃষ্টি হয়, গঙ্গার অববাহিকায় যথেষ্ট ভালো বৃষ্টি হয়, কিন্তু মানুষের যেটা চ্যালেঞ্জ সেই সময় সেটা হচ্ছে বেশি বৃষ্টি হয় বলে ওখানে প্রচণ্ড ঘন জঙ্গল ছিল, অসম্ভব স্ট্রং ভালো অ্যালিউভিয়াল সয়েল ছিল, সেই সয়েলটাকে তাকে পাল্টাতে হয়েছে কর্ষণ করে করে, অর্থাৎ লাঙল দিয়ে দিয়ে সয়েলের নেচার পাল্টাতে হয়েছে, সয়েলে অনেক বেশি অক্সিজেনেশন মানে অনেক বেশি এয়ারি করতে হয়েছে, অনেক বেশি লুজ করতে হয়েছে এবং অত ঘন জঙ্গল মানুষকে কাটতে হয়েছে। সেটা কেটেই কিন্তু মানুষ তারপরে সেখানে সেটেলমেন্ট করা শুরু করে। তো কিন্তু দেখো ইকোলজি তারা যেমন বাধ্য হয়েছিল ওই জায়গাটা থেকে চলে যেতে এবং যেমনভাবে তুমি দেখতেই পাচ্ছ যে ওখানে
মানে গঙ্গা নদীর ধারে গেল আর সেখানে সব কিছু রেডি ছিল, আবার আগের মতো করে তারা সব কিছু করতে শুরু করলো, ব্যাপারটা তো সহজ ছিল না। সেখানে তাদের জঙ্গল সাফ করতে হয়েছে, মাটিকে তৈরি করতে হয়েছে চাষ করার জন্য। কিন্তু সেটার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা নিয়েছিল কিন্তু আয়রন এজ। ততদিনে মানুষের হাতে, তোমরা জানো হরপ্পা মহেঞ্জোদারো মূলত ব্রোঞ্জের ইমপ্লিমেন্ট আমরা পাচ্ছি, কিন্তু গঙ্গা ভ্যালি সিভিলাইজেশনে আমরা লোহার ব্যবহার পাচ্ছি, আয়রন ইমপ্লিমেন্ট পাচ্ছি। তার ফলে তাদের হাতে কিন্তু তখন লোহার মতো অত শক্ত একটা ধাতু এসে গেছে। সেটা দিয়ে তারা ভীষণ অবশ্যই দৈহিক এবং পশু শক্তি ব্যবহার করে সেই জায়গাকে পাল্টে দিতে শুরু করলো। এবং তারপরে যেটা হলো, ওখানে যেহেতু ভীষণ ভালো উর্বর জমি ছিল, তার ফলে কিন্তু রাতারাতি মানুষের হাতে প্রচুর পরিমাণে উদ্বৃত্ত শস্য উৎপাদিত হলো। অর্থাৎ যে পরিমাণ শস্য তাদের ওখানে উৎপাদন হতো তার থেকেও বেশি পরিমাণ শস্য তাদের উৎপাদিত হতে শুরু করলো। এবং এই সারপ্লাস, এই যে এটাকে বলে সারপ্লাস, অর্থাৎ তোমার যতটা দরকার তার থেকে বেশি যদি তোমার কাছে থাকে, দরকারের পরে বেশি যেটা থেকে যাচ্ছে সেটাকে বলা হয় সারপ্লাস বা উদ্বৃত্ত। সেইটা দিয়ে কিন্তু তুমি আসলে অনেক কিছু করতে পারো। অর্থাৎ ধরো তোমার কাছে, ধরো তুমি বাড়িতে একটা কাঁঠাল গাছ লাগিয়েছো, তাহলে কাঁঠাল গাছে যতটা কাঁঠাল হবে ততটা তুমি নিশ্চয়ই একা খেতে পারবে না, তাহলে তোমার কাছে উদ্বৃত্ত হলো, তাহলে তুমি সেই কাঁঠালটিকে বিক্রি করতে পারো। অর্থাৎ তুমি ব্যবসা শুরু করতে পারো কাঁঠাল দিয়ে, যে বা তোমার অন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে পারো। এইভাবে সারপ্লাস যত বেশি বাড়বে তত একটা জায়গা শক্তিশালী হবে। এবং সারপ্লাস বাড়তে বাড়তে যখন নাকি অসম্ভব বড় অ্যামাউন্টের সারপ্লাস তৈরি হয়ে যাবে, তখন শুধু ব্যবসা হবে তাই নয়, তখন সেই সারপ্লাসকে কি করে ম্যানেজ করা যায়, সেই সারপ্লাসকে কি করে ব্যবহার করা যায়, সেই জন্য একটা কেন্দ্রীভূত শক্তির প্রয়োজন হবে, যেটা কিন্তু একটা জায়গার আরবানাইজেশন বা নগরায়নের পক্ষে অসম্ভব গুরুত্বপূর্ণ বিষয়। তো বুঝতেই পারছো, সারপ্লাসটা তৈরি হতে পারবে যদি সেখানে উর্বরতা থাকে, যদি সেখানে সেই জিওগ্রাফিক্যাল বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। তাহলে কেস স্টাডি হিসেবে যদি আমি গঙ্গা ভ্যালি সিভিলাইজেশনকে দেখি অ্যাজ এ সেকেন্ড কেস স্টাডি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমত হচ্ছে যে দেখতেই পাচ্ছ যে এই জায়গাটা জুড়ে আসলে গঙ্গা ভ্যালির যে সিভিলাইজেশন সেটি তৈরি হচ্ছে। বাঁদিকে, একদম বাঁদিকে যেটা আছে, আমার কার্সারটা দেখে বুঝতে পারছি, এইখানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সময় তারা ছিলেন। এরপরে যখন নাকি এটা শুকিয়ে গেল, তখন তারা ধীরে 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 এই বিস্তীর্ণ এলাকায় নিজেদের সভ্যতা বা শহরগুলোকে পত্তন করতে শুরু করলেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তার মানে হচ্ছে আমরা এটা বুঝতে পারছি যে ভৌগোলিক যে ফ্যাক্টর, সেটা কিন্তু পাওয়ারফুল স্টেট, শক্তিশালী রাষ্ট্র নির্মাণে সহায়ক ছিল। যেমন মগধ, হ্যাঁ, এরপরে এগুলো তৈরি হয়েছে, মহাজনপদগুলো শুরুতে তৈরি হলো, তারপর সেগুলো জুড়ে জুড়ে গিয়ে এক একটা সাম্রাজ্য তৈরি হলো, এবং প্রচুর পরিমাণে মানে চাষের উদ্বৃত্ত তৈরি হলো। এবং একই সঙ্গে ধীরে 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 তার অত্যন্ত কাছে, তোমরা ম্যাপটা দেখলেই বুঝতে পারছো, তার খুবই কাছে হচ্ছে ছোটনাগপুর মালভূমি। এবার ছোটনাগপুর মালভূমির বহু জায়গায় আসলে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ আছে, লোহা আছে, তারও পরবর্তীকালে কয়লা মানুষ আবিষ্কার করতে পারে, অনেক পরে যদিও সেটা। তাহলে সেইগুলোকেও তখন তারা ব্যবহার করতে শুরু করছে। অর্থাৎ সম্পদের কোনো অভাব আর তোমার কাছে থাকছে না। তার ফলে তুমি অত্যন্ত শক্তিশালী হয়ে পড়ছো। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, যখন নাকি প্রচুর পরিমাণে তোমার কাছে সম্পদ আছে, তখন তোমার কাছে একটা নতুন ডিস্ট্রাকটিভ এজেন্ট তৈরি হয়ে গেল, যেটা খুবই কন্টেম্পোরারি পিরিয়ডে আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে সেটা যে মানুষের সংখ্যা, যেহেতু প্রচুর সম্পদ, তার ফলে মানুষ প্রচুর পরিমাণে তাদের বংশবিস্তার হচ্ছে এবং তারা সার্ভাইভ করছে, এবং তার ফলে যেটা হলো সেটাকে বলা হয় অ্যানথ্রোপোজেনিক ডিগ্রেডেশন। অর্থাৎ এখন ক্লাইমেট যত না ডেস্ট্রয় করছে, তার থেকে অনেক বেশি ডেস্ট্রয় করছি আমরা নিজেরা। অ্যাগ্রেরিয়ান এক্সপ্যানশন হচ্ছে, ওয়েটল্যান্ড ভর্তি করে ফেলছি, আমাদের চারপাশের যত ফাঁকা জমি ছিল সেগুলোকে আমরা নষ্ট করে ফেলছি, এবং করতে 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 আস্তে 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 তুমি দেখতে পাচ্ছ ইকোলজির থেকেও অ্যানথ্রোপোজেনিক বা মানুষের সংখ্যাধিক্য, মানুষের অতি ব্যবহারের ফলে আমাদের চারপাশের যে সমাজ, এই চারপাশের যে প্রাকৃতিক সম্পদ, সেটি অত্যন্ত দ্রুত গতিতে ডিপ্লিট করছে। অর্থাৎ আমরা যদি খুব ভালো করে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা এটা দেখতে পাবো যে ভৌগোলিক কারণ আনটিল রিসেন্টলি, মানে ধরো ইংরেজরা আসার কিছু বছর আগে বা ইংরেজরা আসারও কিছু বছর পরে পর্যন্ত
ভৌগোলিক কারণটাই কিন্তু ছিল মূল ফ্যাক্টর একটা সভ্যতা তৈরি হওয়া এবং একটা সভ্যতা ধ্বংস হওয়ার পেছনে। কিন্তু বর্তমান সমাজ, বর্তমান সমসাময়িক বিশ্বের শহর তৈরি হওয়া এবং শহর ভেঙে যাওয়া, এর পেছনে কিন্তু অ্যানথ্রোপোজেনিক বা মানবিক কারণ অনেক বেশি। অর্থাৎ বর্তমানে মানুষ চাইলেই কোথাও একটা সভ্যতা বা শহর বানিয়ে ফেলতে পারে। আমাদের চোখের সামনে অনেক উদাহরণ আছে। ধরো আমাদের কলকাতার পাশে যে নিউ টাউন, সেটি কিন্তু মানুষের সম্পূর্ণ মনুষ্য সৃষ্ট একটা নগর, যেটা রাতারাতি তৈরি করা হয়েছে মাত্র 10-12 বছরে। একটা সম্পূর্ণ ওয়েটল্যান্ড, মানে ওখানটা মূলত চাষ হতো আর নিচু জলা জমি ছিল, সেটাকে বুঝিয়ে একটা শহরে পরিণত হচ্ছে। ভারতবর্ষে এরকম অনেকগুলো শহর হচ্ছে, নয়ডা হয়েছে উত্তরপ্রদেশে। এরকম যে শহরগুলো তৈরি হচ্ছে, সেগুলো যেমন মানুষ তৈরি করছে, তেমনি মানুষের কারণেই কিন্তু প্রাকৃতিক সম্পদ নষ্ট হয়ে এই শহর এবং এই এলাকার, শুধুমাত্র এই শহর নয়, সমস্ত শহরগুলোই ধীরে 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 যেন মনে হচ্ছে যে একটা ডিস্ট্রাকটিভ টেন্ডেন্সির মধ্যে গিয়ে পড়েছে। অর্থাৎ আমরা যখন নাকি ভারতীয় সভ্যতা, যদিও এই রিসেন্ট অংশটা তোমাদের সিলেবাসে খুব একটা নেই, সেই জন্য ছোট করে বললাম। অর্থাৎ আমাদের যদি প্রশ্ন আসে যে ভারতীয় সভ্যতা নির্মাণে ভৌগোলিক কারণ কি কি, তাহলে আমাদের প্রথমত ভৌগোলিক কারণ ব্যাপারটা কি সেটা বলতে হবে। নোটের মধ্যে এগুলো সব আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। তাত্ত্বিক যে বর্ণনাগুলো রয়েছে সেগুলো আমাদের উল্লেখ করতে হবে, যেমন আমি হাইড্রোলিক থিওরির কথা বললাম, এগুলো ছোট করে আমি নোটের মধ্যে দিয়ে রেখেছি। তারপরে একটা বা দুটো উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝাতে হবে যে ভৌগোলিক কারণ সভ্যতা নির্মাণে কিভাবে কাজ করে। তাহলে প্রথম উদাহরণ হিসাবে আমরা ইন্দাস পড়লাম, আর দ্বিতীয় উদাহরণ হিসাবে আমরা পড়লাম হচ্ছে গঙ্গা ভ্যালি সেটেলমেন্ট বা গঙ্গা ভ্যালির সিভিলাইজেশন বা সেকেন্ড আরবানাইজেশন, যেটাকে বলা হচ্ছে।